শিক্ষক নিয়োগে রাজনৈতিক পরিচয় না দেখে মেধার গুরুত্ব দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত ঢেলে সাজানোর ঘোষণা। ভারত নো ম্যানস ল্যান্ড বজায় রেখে কাঁটাতারের বেড়া দিতে চাইলে আলোচনায় সমাধান দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক সার্বভৌম সমতার ভিত্তিতে। আর্থিক খাত কিছুটা জটিল সময় পার করছে জানালেন অর্থমন্ত্রী। ব্যাংকিং ও আর্থিক খাতের দ্বন্দ্ব নিরসনে উদ্যোগ নেবে সরকার। হামে আরও 9 শিশুর মৃত্যু, আক্রান্ত 1192 জন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। উচ্চশিক্ষিতদের মধ্যেই বেকারের সংখ্যা বেশি বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সর্বস্তরের পাঠ্যক্রম ঢেলে সাজানো হবে। সরকার প্রধান বলেন, নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন সম্ভব নয়। শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয়, স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর টেকসই উৎকর্ষতার রোডম্যাপ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করতে বর্তমান সরকার অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর জন্য কার্যকর পদক্ষেপ নিয়েছে। প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপন করে এই কার্যক্রম শুরু করা হচ্ছে। উচ্চশিক্ষা নিয়েও অনেকে বেকার থাকেন, অর্থাৎ বেকারত্বের সংখ্যা আমরা যদি একটু দেখি, উচ্চশিক্ষিতদের মধ্যেই মনে হয় বেশি। এর কারণ সম্পর্কে নানা মতামত রয়েছে, তবে মনে হয় একটি ব্যাপারে কম বেশি সকলেই একমত। একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করতে না পারাই মনে হয় শিক্ষিতদের মধ্যে বেকারের হার বেশি হওয়ার কারণ, খুব সম্ভবত। এবং সেজন্যই বর্তমান সরকার মনে করে প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। বর্তমান সরকারের উদ্যোগের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকীকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে ক্যাম্পাস থেকে ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করা, ফলে এই উদ্যোক্তারা নতুন এবং সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন। শিক্ষার্থী থাকা অবস্থায় কর্মদক্ষতা অর্জনের ফলে এমনও হতে পারে একজন শিক্ষার্থী চাকরির জন্য অপেক্ষা না করে নিজেই একজন উদ্যোক্তা হিসাবে বরং আরো কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হবে। এইসব উদ্যোগ ছাড়াও সরকার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উদ্ভাবন এবং উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউট, সায়েন্স পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী জানান, জনগণের কাছে দায়বদ্ধ সরকার বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। বর্তমান গণতান্ত্রিক সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়তে চায় বলেও জানান তিনি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ না করে মেধার ভিত্তিতে সব নিয়োগের কথা বলেন সরকার প্রধান। এখন থেকে ক্লাস 12 পর্যন্ত সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। রোহিঙ্গা সমস্যার সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী তার এই প্রত্যাশা ব্যক্ত করেন। সাক্ষাতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান কূটনীতিকরা। ওআইসি সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ঔষধ শিল্প সহ নানা খাতে সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী ওআইসি সদস্য দেশগুলোকে তাদের সমর্থনের জন্য সরকার ও জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ওআইসিভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথাও স্মরণ করেন এবং ভবিষ্যতে তা আরও জোরদারের আশাও ব্যক্ত করেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সার্বভৌম সমতার ভিত্তিতে বজায় রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ভারত যদি তাদের সীমানার ভেতরে নো ম্যানস ল্যান্ড বজায় রেখে কাঁটাতারের বেড়া দিতে চায় তবে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। সচিবালয়ে পবিত্র ঈদ উল আজহার প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সরকারের পক্ষ থেকে বর্ডারে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং অনুপ্রবেশ ও পাচার রোধ করার জন্য বিজিবি সতর্ক আছে বলেও তিনি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোরবানির পশু পরিবহনের সময় চাঁদাবাজি নিয়ন্ত্রণে পুলিশকে বডি ক্যামেরা দেওয়া হয়েছে। কোরবানির চামড়া সংরক্ষণে লবণ সরবরাহের জন্য 20 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সার্বভৌমত্ব আরেকটি দেশের সার্বভৌমত্ব, এটা হচ্ছে অন দ্য বেসিস অফ সোভারেইন ইকুয়ালিটি। আমরা দুই দেশের সাথে সম্পর্ক বজায় রাখি। এখন কোনো দেশের অঙ্গরাজ্যের একটা নির্বাচন, স্থায়ী নির্বাচন কি হলো, তার ফলাফল কি হলো, সেটার প্রভাব কি হবে, সেটা তাদের সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নো ম্যানস ল্যান্ড বজায় রেখে যদি সেই দেশ দিতে চায়, সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের আলাপ আলোচনা হবে। কিন্তু সেরকম কোনো ইস্যু তো প্র্যাকটিক্যালি ভারত সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। এখন অঙ্গরাজ্যের নির্বাচনের পরে কোনো বিজয়ী দল যদি কোনো রকমের কোনো বক্তব্য দিয়ে থাকে, সেটা তো আমাদের সোভারেইন ইকুয়ালিটির ভিত্তিতে আমরা সেই জবাব দিতে পারি না। আমাদেরকে জানাতে হবে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে বাংলাদেশ বর্ডারে বা ইন্ডিয়ান বর্ডারে তারা কিছু করতে চায় কিনা। সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামায়ে অ্যালায়েন্স আয়োজিত শাপলা গণহত্যার বিচারহীনতার এক যুগ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। নাহিদ বলেন, বাংলাদেশের রাজনীতিতে বড় ক্ষত তৈরি করেছে শাপলা গণহত্যা। এই গণহত্যা ঠেকাতে পারলে জুলাই গণহত্যা হতো না। সে সময় জবাবদিহিতার আওতায় আনতে পারলে জুলাই গণহত্যা করার সাহস পেত না ফ্যাসিস্ট সরকার। অনুষ্ঠানে হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাশেমি সহ এনসিপির নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়েও আমরা দেখছি যে আমাদের সীমান্তে আবারও হত্যাকাণ্ড হচ্ছে এবং সীমান্তে আবারও নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। তো সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। কাঁটাতার দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করা যায় না। এবং আমরা বিশ্বাস করি এই কাঁটাতার সেই দেশের জনগণই একদিন উপড়ে ফেলে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে। এবং বাংলাদেশের সীমান্তকে রক্ষা করার দায়িত্ব এই সরকারের এবং এই দেশের জনগণের। যদি সরকার ব্যর্থ হয়, জনগণ সেই দায়িত্ব কিন্তু নিজ হাতে তুলে নেবে। আর্থিক খাত কিছুটা জটিল সময় পার করছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এজন্য ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল খাতের দ্বন্দ্ব নিরসনে কাজ করা হবে বলে জানান তিনি। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানি BSIC আয়োজিত অঙ্কুর বাংলাদেশ ফান্ড এক উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, 30 জুন থেকে বাংলা QR বাধ্যতামূলক করা হচ্ছে। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে ভাটা পড়েছে বিদেশি বিনিয়োগ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি 2025-26 অর্থবছরে জুলাই থেকে মার্চ সময়ে নিট FDI ছিল $100 কোটি 60 লাখ। গত 2024-25 অর্থ বছরের একই সময়ে যা ছিল $131 কোটি 60 লাখ। এই প্রেক্ষাপটে দেশে নতুন উদ্যোক্তা তৈরিতে অন্তর্বর্তী সরকারের সময় একসঙ্গে কাজ করার উদ্যোগ নেয় দেশের ব্যাংকগুলো। সম্প্রতি 39টি ব্যাংক মিলে তৈরি করে নতুন ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি। নতুন উদ্যোক্তাদের ঋণ দিতে মঙ্গলবার উদ্বোধন করা হয় প্রথম 425 কোটি টাকার ফান্ড 1। আগামীতে নতুন উদ্যোক্তা তৈরিতে ব্যাংকগুলোকে সহায়তার আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। কথা বলেন ক্যাশলেস সোসাইটি গঠনে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ নিয়েও। ক্যাশলেস সোসাইটির গল্প আমরা অনেকদিন শুনেছি। এবার আমরা সেটাকে একটা বাস্তবে রূপ দিতে চেষ্টা করব। 30শে জুনের পরে কোনো ধরনের প্রোপ্রাইটারি QR কোড থাকবে না। বাংলাদেশ ব্যাংকের যে QR কোড
কিউআর কোড, সেটা ছাড়া অন্য কেউ কোনো কিউআর কোড ব্যবহার করতে পারবেন না। এর ফলে একজন অপারেটরের মার্চেন্টের সাথে আরেকজন অপারেটরের ক্লায়েন্ট খুব সহজে লেনদেন করতে পারবে। আমরা আশা করছি যে এভাবে হয়তো আমরা একটা ক্যাশলেস সোসাইটির দিকে যাব। আর্থিক খাতের বর্তমান অবস্থা সম্পর্কে কথা বলেন অর্থমন্ত্রী। জানান, এ খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করবে না সরকার। ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টরে যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। বিকজ প্রাইভেট সেক্টর যদি আন্ডার ফান্ডিং হয়, ব্যাংকগুলো যদি আন্ডার ক্যাপিটালাইজ থাকে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা অ্যাচিভ করতে পারবো না। একটু পেইনফুল পিরিয়ডের মাধ্যমে আমরা যাচ্ছি, সবাই আপনারা জানেন ব্যাংকিং সেক্টরে কি হয়েছে, ক্যাপিটাল মার্কেটে কি হয়েছে, আমি ওই সমস্ত মন্তব্য করতে চাই না। বাট ইনশাআল্লাহ উই আর অন দ্য পাথ অফ রিকভারি অ্যান্ড উই হ্যাভ সেট আওয়ার কোর্স। সিদ্ধান্ত নিয়েছি অর্থনৈতিক সেক্টরে, ফিনান্সিয়াল সেক্টর সহ রিলেটেড ইকোনমিক সেক্টরে আমরা কোনো ধরনের রাজনৈতিক ইন্টারফারেন্সে যাব না, কোনো ধরনের রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে না। এই উদ্যোগের মাধ্যমে তরুণ উদ্যোক্তারা সহজে অর্থায়নের সুযোগ পাবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানান অর্থমন্ত্রী। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজদের কারণে দেশের বাজারগুলো অস্থির। সকালে মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শনে গিয়ে একথা বলেন ডক্টর শফিকুর রহমান। অভিযোগ করেন, সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি হয়েছে। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ারও আহ্বান জানান তিনি। জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে বলেও মন্তব্য করেন ডক্টর শফিক। পাইকারি বাজার ঘুরে দেখার সময় ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন তিনি, শোনেন তাদের বিভিন্ন সমস্যার কথা। এখানে যে দোকানগুলো আছে, দোকানগুলা স্বস্তিদায়কভাবে যারা ব্যবসা করে তারা পায় না। এখানেও দখলদারিত্ব আছে, এখানেও নীরব চাঁদাবাজি আছে, কিন্তু মুখ ফুটে কেউ কথা বলতে চায় না। সবার মুখ চেপে রাখা হয়েছে। কারা করে এই চাঁদাবাজি? আফ্রিকার জঙ্গল থেকে এসে কেউ করে না, এখানেই আমাদের সাথে চলাফেরা করে, উঠা বসা করে, বসবাস করে এই লোকেরা এইগুলা করে। সংসদের 300 জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস পাবে না। কিন্তু এরাই যদি আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব। আমরা চাই চাঁদাবাজিটা বন্ধ হোক। হাসপাতালে হামে আক্রান্তদের জন্য আইসিইউ সংকট থাকলেও এর সমাধানে নেই কার্যকর পদক্ষেপ। আর সন্তানদের চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে অনেক পরিবারকে। এদিকে হাম ও হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় মারা গেছে আরও 9 শিশু। আক্রান্ত হয়েছে 1192 জন। রিপোর্ট সৈয়দ আব্দুল মহিতের। রাজধানীর শিশু হসপিটাল 9 মাসের মারিয়াকে ভর্তির 6 দিনেও অবস্থার তেমন উন্নতি হচ্ছে না। অবস্থা বিবেচনায় মাঝে মধ্যেই আইসিইউতে রাখা হয় তাকে। আর সন্তানের চিকিৎসার খরচ জোগাতে পরিশ্রান্ত মারিয়ার মা ও দাদির শঙ্কা, সুস্থ সন্তান নিয়ে বাড়ি ফিরতে পারবেন তো? এটা শুধু মারিয়ার পরিবার নয়, হামে আক্রান্ত অসংখ্য পরিবারের অবস্থা একই। বলানি ছিল এই জ্বর, ঠান্ডা, টাইফয়েড, নিউমোনিয়া, এই জন্যে হেয়ার বাদি ধরা খাইছে আর কি। হাম এনাইছে ধরা খাইছে, হাম যে ওই মহাখালী বই ধরা খাইছে। আইসির ভিতরে আসছিল, হ্যান তেনা টাকা পয়সা লেগে পারি নেই, এরপরে আবার শিশু হাসপাতালে এসেছে। এর বিপরীত চিত্র রয়েছে এখানে। প্রায় মাসখানেক চিকিৎসা ও শঙ্কার পর সুস্থ সন্তান নিয়ে বাড়ি যাচ্ছেন যশোর ও বরিশাল থেকে আসা 2 শিশুর পরিবার। তারাও বলছেন, গত কয়েকদিনের সন্তানের চিকিৎসা করাতে গিয়ে মানসিক ও আর্থিকভাবে বেশ ধকল গেছে তাদের। ডিএনসিসিতে ভর্তি হই, ওকে নিয়ে ভর্তি হওয়ার পর ওইখানে 3 দিন থাকার পরে ওইখান থেকে এইখানে আসি। আসার পরে আল্লাহ রহমতে এখন তো সুস্থ। এখানে 4 দিন আইসিইউতে ছিলাম, তারপরে বেডে দিল। এখন আমাদের আজকে রিলিজ দিয়ে দিচ্ছে। এখানে আসার পরে আইসিইউ খালি ছিল না, ইমার্জেন্সি আইসিইউ লাগবে, অন্য হসপিটালে গেছিলাম, সেখান থেকে আবার রিটার্ন দিছে, এখানে আসা হয়েছে। তারপর থেকে চিকিৎসা চললো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন খুব ভালো। গত 24 ঘন্টায় আরও 9 জন মারা গেছে হাম বা এই রোগের উপসর্গে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও 1192 জন। চিকিৎসকরা দাবি করছেন, নানামুখী পদক্ষেপে আক্রান্তের সংখ্যা কমছে। আমাদের এখানে তো রোগীর ট্রিটমেন্টে যে রোগীগুলো ভালো হচ্ছে সেগুলো তো ভালো হয়ে যাচ্ছে। কিছু রোগী আইসিইউতে যাচ্ছে, তারা আবার ভালো হয়ে যাচ্ছে, ভালো হয়ে বাইরে আসতেছে। আইসিইউ তো একটা সাময়িক জায়গা, এখানে রোগী ইমপ্রুভ হয়ে গেলে তখন আর তো থাকবে না এখানে।
শিশু হাসপাতালে হামের চিকিৎসা শুরুর পর থেকে মঙ্গলবার পর্যন্ত 29 শিশুর মৃত্যু হয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দেশে হামের সংক্রমণ, টিকার সংকট এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আন্তর্জাতিক সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। বলেন, হামের প্রাদুর্ভাব ও বর্তমান সংকটের কারণে অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাও হয়েছে। তিনি জানান, হামে এরই মধ্যে 4 শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। কেন হামের টিকার সংকট তৈরি হলো, টিকা কার্যক্রমে কোনো অবহেলা বা ত্রুটি ছিল কিনা, এসব বিষয়েও তদন্ত গুরুত্ব পাবে। তদন্তে কোনো ধরনের অনিয়ম বা দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তথ্য উপদেষ্টা। খুবই ক্রেডিবল একটা তদন্ত এটার হবে এবং সেটার প্রসেস চলছে, যেখানে শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকেও ইনভলভ করে কাজ করানোর চিন্তা ভাবনা আছে। আমি নিজে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই ব্যাপারে কথা বলেছি। হান্টা ভাইরাসে মৃত্যু হার উদ্বেগজনক হলেও এটি দ্রুত ছড়ায় না। মহামারীর আশঙ্কাও কম, বাংলাদেশে সংক্রমণের ঘটনাও নেই। তাই হান্টা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে পূর্ব সতর্কতা হিসেবে ইঁদুর থেকে সাবধানতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। এমভি হন্ডিয়াস প্রমোত্তরিতে সংক্রমণ এবং মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে আলোচনায় ইঁদুরবাহিত হান্টা ভাইরাসের আন্দেস ভ্যারিয়েন্ট। প্রশ্ন উঠছে, করোনা কিংবা ইঁদুর থেকে ছড়িয়ে পড়া কলেরার মতো হান্টা ভাইরাসেরও বৃহৎ পরিসরে প্রাণঘাতী হয়ে ওঠার শঙ্কা কতটা, বাংলাদেশি বা কতটা ঝুঁকিতে। বাংলাদেশের শহর কিংবা গ্রামে ইঁদুরের উপদ্রব বেশি থাকায় সতর্কতা হিসাবে নিয়ন্ত্রণের পরামর্শ বিশেষজ্ঞদের। তবে বাংলাদেশের ইঁদুরে হান্টা ভাইরাসের আন্দ্রেস ধরনটির উপস্থিতির সম্ভাবনা কম বলেই মনে করছেন তারা। কারণ এই দেশে এখনো পর্যন্ত মানুষের কোনো কেস আমরা ডিটেক্ট করা হয়নি বাংলাদেশ থেকে, এবং ইঁদুরও আমরা এখনো পর্যন্ত এই ভাইরাসটা ডিটেক্ট করি নাই। ইঁদুর বহন করে এই ভাইরাসটা, তো আমাদের দেশের ইঁদুরে থাকতে পারে, থাকা যাবে, যেহেতু আমাদের এখানে খুব গবেষণা খুব বেশি হয়নি। গবেষণা করার পর আমরা বুঝবো আসলে ইঁদুর আছে কিনা। সো যেহেতু আমরা এখনো জানি না ওভাবে, সো আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের ইঁদুরের সংস্পর্শে থেকে দূরে থাকতে হবে। আমাদের এই অঞ্চলে হান্টা ভাইরাস গ্রুপে যে সমস্ত ভাইরাস আছে সেটা দেখা যায়নি, এখন অনুসন্ধান করা যেতে পারে। আর অ্যান্ডিস ভাইরাস তো ওই অঞ্চলে দেখা গেছে, এখানে যে ভাইরাস সেটা অন্য, সেটা অতটা বেশি এখানে যদি সেটা আক্রান্ত হয় মানুষ, যে 100 জন রোগীর মধ্যে মৃত্যু একজনের কম হতে পারে, আবার 15 জন পর্যন্ত উঠতে পারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যুহার বেশি থাকলেও হান্টা ভাইরাসের আন্দেস ধরনটি করোনার মতো দ্রুত গতিতে সংক্রমণে সক্ষম নয়। সেই সাথে করোনার অভিজ্ঞতার ফলে সৃষ্ট জনসচেতনতা নতুন ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সহায়ক হবে। অ্যান্ডিস ভাইরাস যেটা আমেরিকা মহাদেশে পাওয়া যায়, চিলি বা ওইসব দেশে হয়েছে, সেখানে খুব পারিবারিকভাবে যারা একসাথে থাকে, স্বামী স্ত্রী বা একই পরিবারে একসাথে থাকে, তাদের মধ্যে সংক্রমণ একজনের কাছ থেকে আরেকজন পাওয়া গেছে। মানুষ থেকে মানুষের দ্রুত এটা ছড়ায়, এই কারণে বলা হচ্ছে খুব একটা ঝুঁকি নেই। যে সমস্ত দেশে নাগরিকরা আক্রান্ত হয়েছেন সেই দেশেও এটা বলা হচ্ছে ঝুঁকি একেবারে কম। যেই জাহাজে এটা শনাক্ত হয়েছে সেই জাহাজে আছে মাঝারি ধরনের ঝুঁকি। প্রথম একজন রোগীতে কিন্তু প্রথমে ইঁদুর থেকে আমরা ধারণা করছি ভাইরাসটা সংক্রমিত হয়েছে, এর পরবর্তীতে কিন্তু মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়েছে। সর্বক্ষণিক এটা নজরদারিতে রাখতে হবে যে ট্রান্সমিশনটা বাড়ে কিনা, কিন্তু এটাতে আতঙ্কিত হওয়ার এখনো কিছু নেই। এটা করোনার মতো মহামারী পর্যায়ে বলার এখনো সময় আসেনি। ইঁদুর বাদুড়ের মতো বিভিন্ন প্রাণী থেকে মানুষের মাঝে বারবার মরণব্যাধি ছড়িয়ে পড়ায় দেশে এ নিয়ে আরও সমন্বিত গবেষণা প্রয়োজন বলেও মত তাদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম সপ্তাহেই জনসাধারণের জন্য জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার কথা জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী। আর জুলাই জাদুঘরের মাধ্যমে জুলাই আন্দোলনের প্রকৃত ইতিহাস উঠে এসেছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার। বলেন, জুলাই জাদুঘর যতদিন থাকবে জনগণ মাফিয়া নেত্রী শেখ হাসিনাকে ততদিন ঘৃণার সাথে মনে রাখবে। শুভ মাহফুজের রিপোর্ট।
2024 সালের 5 আগস্ট ছাত্র আন্দোলনের শেষ দিন। লাখো মানুষের উপস্থিতিতে উত্তাল রাজপথ, জনতার রুদ্ররোষ গণভবন অভিমুখে। এই খবরে শেষ পর্যন্ত নিজের দীর্ঘ 16 বছরের বাসভবন গণভবন ছেড়ে পালান শেখ হাসিনা। গণভবনের দেয়ালসহ বিভিন্ন স্থান ভেঙে ফেলে ক্রুদ্ধ মানুষ। ফ্যাসিস্ট মুক্ত গণভবনে প্রবেশ করে তারা, মেতে উঠে মুক্তির আনন্দে। কিছুদিন পরিত্যক্ত থাকলেও পরে এই ভবনটিকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এর নির্মাণ কাজে বরাদ্দ করা হয় 116 কোটি টাকা। নির্মাণ কাজ শেষে এখন এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার অপেক্ষায়। মঙ্গলবার সকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় সংস্কৃতিমন্ত্রী জানান, জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম সপ্তাহে জাদুঘরটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী একটা সময় নির্ধারণ করে দেবেন, তার নির্ধারিত সময় অনুযায়ী তাকে দিয়ে আমরা জাদুঘরটা ওপেন করব। জাদুঘরটির গুরুত্ব নিয়ে কথা বলেন স্পিকার ও ডেপুটি স্পিকার। যাদেরকে তিনি হত্যা করেছেন সেই সব শহীদদের পিতামাতাকে তিনি সান্ত্বনা দিচ্ছেন যে তিনি খুঁজে বের করে তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেবেন সেই শহীদকে, অথচ তিনি ভালোভাবে জানেন যে তাদেরকে 2-4 দিন আগেই হত্যা করা হয়েছে। অভিনয় পারদর্শী এই নেত্রী বাংলাদেশের ইতিহাসে চিরকাল কলঙ্কিত হয়ে থাকবেন এবং এই জাদুঘর যতদিন থাকবে এই মাফিয়া নেত্রী, এই মাফিয়া দলের হত্যাকাণ্ড সম্পর্কে মানুষ এখানে এসে তাদের প্রতি থুতু নিক্ষেপ করবে। এই জাদুঘর শতাব্দীর জন্য একটা শিক্ষণীয়। ফ্যাসিজম থেকে বাংলাদেশের দামাল ছেলেরা ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ কিভাবে প্রতিষ্ঠিত করেছেন, এই জাদুঘর হচ্ছে তার প্রতিবিম্ব। জুলাই যোদ্ধারাও ঘুরে দেখেন নবনির্মিত জাদুঘরটি। যাদেরকে তিনি হত্যা করেছেন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। খাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও সেচ মেশিন ভাঙচুরের জেরে গ্রামবাসীর হামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি সহ অন্তত 12 জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, দুপুরে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের নেতৃত্বে পূর্ব বলিপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। ফেরার পথে ভেঙে দেওয়া হয় কৃষকদের বেশ কয়েকটি সেচ মেশিন। এ সময় কয়েকশো কৃষক ও গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ভ্রাম্যমাণ আদালতের টিমকে ঘেরাও করে হামলা চালায় তাদের ওপর। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ। ওসি ও ইউএনও সহ উভয় পক্ষের 12 জন আহত হয়। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। গত 17 বছরে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় ছিল, যারা দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশ থেকে জ্বালানি আমদানির উপর নির্ভরশীলতা বাড়িয়েছে, বলেছেন জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লাখনি পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করেন এটি জনগণের সরকার, তাই দেশের জনগণের যে সম্পদ রয়েছে সেই সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার করার নির্দেশনা তার। মন্ত্রী আরও বলেন, সরকার দেশীয় জ্বালানি সম্পদ আহরণে গুরুত্ব দিচ্ছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত ও সম্মতি নিয়ে কাজ করছে। এর আগে মন্ত্রী বড়পুকুরিয়া কয়লাখনি, তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া পাথর খনির কর্মকর্তাদের সাথে সভা করেন। এ সময় সেখানে ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন, জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। জনগণের যে সম্পদ আছে সেই সম্পদটাকে আমরা আহরণ করতে চাই এবং দেশের উন্নতির জন্য সবচেয়ে আগে দরকার জ্বালানি। আমার নিজের জ্বালানি থাকতে আমি বিদেশ থেকে কেন ইম্পোর্ট করব। আরও 2 মামলায় জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক।
ফলে আপাতত কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই, জানিয়েছেন তার আইনজীবী। জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ি ও আদাবর থানায় আলাদা 2 হত্যা মামলায় মঙ্গলবার বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ অন্তর্বর্তী জামিনের এই আদেশ দেন। এর আগে জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি, দুর্নীতি সহ 5 মামলায় জামিন পেয়েছিলেন খায়রুল হক। গত বছরের 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। শিল্প খাতের জন্য রিফাইন্যান্সিং সুবিধা বাড়ানোর উপর জোর দিয়েছেন চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। তিনি আরো বলেন, ইন্ডাস্ট্রি কারো ব্যক্তিগত সম্পদ নয়, জাতীয় সম্পদ, তাই সরকারের উচিত এগুলোকে বাঁচিয়ে রাখা। বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে বিসিআই সভাপতি সাংবাদিকদের এসব কথা বলেন। বৈঠকে ব্যবসায়ীদের পক্ষ থেকে তিনি বলেন, উৎপাদনমুখী শিল্প কারখানাগুলো গ্যাস সংকট, উচ্চ সুদহার, এলসি জটিলতার সংকটে রয়েছে। এসব সংকট শিল্প খাতকে বড় ধরনের ঝুঁকিতে ফেলছে। কোনো শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার চেয়ে ওয়ার্কিং ক্যাপিটাল সহায়তা দিয়ে সচল রাখা দেশের অর্থনীতির জন্য বেশি গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি ব্যাংক ঋণের উচ্চ সুদের হার কমানো, অতিরিক্ত জরিমানা সুদ না নেওয়া এবং এসএমই খাতের জন্য বিশেষ সহায়তার দাবিও জানান। রিফাইন্যান্সিং ক্যাপিটাল মেশিনারি, যেটা একটু ডিসকারেজ সরকাররা আগে সরকার করছিল, এবং সেটা রিফাইন্যান্সিং তো বিদেশ থেকে আমরা যাতে ফান্ড দিয়ে সেগুলি করতে পারি, কারণ তা থেকে কস্ট অফ ডুইং বিজনেস কমে যায়, ইন্টারেস্ট কম। এবং ইভেন ডিফারেন্ট এজেন্সি আছে বাইরের, তারাও কিন্তু ফাইন্যান্স করতে চায়, সেগুলিও বাংলাদেশে খুব একটা বেশি এনকারেজ করা হচ্ছে না, এবং সেটা যাতে এনকারেজ করে মেশিনারি ক্ষেত্রে, ওয়ার্কিং ক্যাপিটালের ক্ষেত্রেও। করোনা চাই না, কর্মসংস্থান চাই, খামারিদের পাশে থাকতে চাই, এই স্লোগানে এবং ইউনিয়নের শূন্য পদগুলো এলএসপিদের নিয়ে পূরণ করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবারের কেন্দ্রীয় কমিটি। সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ শরীফ হোসেন জানিয়েছেন, প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় দীর্ঘ 7 বছর ধরে 4200 প্রশিক্ষিত এলএসপি মাঠ পর্যায়ে খামারিদের সেবা দিয়ে আসছে। ক্ষুদ্রা এলএসপি, পিপিআর ও অ্যানথ্রাক্স সহ বিভিন্ন প্রাণীরোগ নিয়ন্ত্রণ, খামারিদের প্রশিক্ষণ এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা। গত 31 মার্চ 2026 প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় এসব এলএসপি বর্তমানে কর্মসংস্থান সংকটে পড়েছেন। এই অবস্থায় ইউনিয়ন ভিত্তিক স্থায়ী নিয়োগের দাবি জানিয়ে তারা বিভিন্ন সময়ে স্মারকলিপি, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী 7 জুনের মধ্যে স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা না হলে কঠোর কর্মসূচি, আমরণ অনশন ও ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কার্যক্রমও বন্ধ রাখবেন তারা। দেশের আরো কিছু ঘটনা নিয়ে এখন দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের স্বাস্থ্যসেবায় আস্থার প্রতীক ইবনে সিনা ট্রাস্টের নতুন অঙ্গ প্রতিষ্ঠান সিনা বেকার্সের যাত্রা শুরু হয়েছে। আধুনিক ও মানসম্মত বেকারি পণ্যের সমাহার নিয়ে রাজধানীর ধানমন্ডির 7 মসজিদ রোডের কনকর্ড এমিনেন্সে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। ফিতা কেটে উদ্বোধন করেন ইবনে সিনা ট্রাস্টের সদস্য প্রফেসর ডক্টর AKM সদরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের সদস্য কাজী হারুনুর রশিদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ ফয়েজুল্লাহ এবং এক্সিকিউটিভ ডিরেক্টর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার ওয়ালিউর রহমান। ছিলেন ইবনে সিনা ট্রাস্ট ও সিনা বেকার্সের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার নিয়ে বাজারে এলো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন 4 মডেলের ওয়াশিং মেশিন। এতে রয়েছে উদ্ভাবনী ও সর্বাধুনিক সব ফিচার। রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে মেশিনগুলোর উদ্বোধন করেন ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার আবদুল্লাহ আল জুনায়েদ এবং ওয়ালটন ওয়াশিং মেশিন ও হোম অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া আহসান। এ সময় ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চিফ মার্কেটিং
অফিসার জোহেব আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের কমিটি পুনর্গঠন করা হয়েছে। জেলা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক পরিচিতি সভায় 1 বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বোরহানউদ্দিন। নবগঠিত কমিটিতে বৈশাখী টিভির নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ লিয়াকত আলী খান সভাপতি এবং দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাভারে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। পৌর এলাকার ডগরমোড়ায় শতাধিক পরিবারের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন চেতনায় বাংলাদেশ এবং মোমো নারী শিশু কল্যাণ কেন্দ্রের যৌথ উদ্যোগে গ্রিন সিটি ক্লিন সিটি ও হেলথ সিটি গড়ার প্রত্যয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে হয় আয়োজন। উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সহ সংশ্লিষ্টরা। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। শেষ করব সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে। শিক্ষক নিয়োগে রাজনৈতিক পরিচয় না দেখে মেধার গুরুত্ব দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ঢেলে সাজানোর ঘোষণা। ভারত নো ম্যানস ল্যান্ড বজায় রেখে কাঁটাতারের বেড়া দিতে চাইলে আলোচনায় সমাধান দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক সার্বভৌম সমতার ভিত্তিতে। আর্থিক খাত কিছুটা জটিল সময় পার করছে জানালেন অর্থমন্ত্রী। ব্যাংকিং ও আর্থিক খাতের দ্বন্দ্ব নিরসনে উদ্যোগ নেবে সরকার। হামে আরও 9 শিশুর মৃত্যু, আক্রান্ত 1192 জন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। শুভরাত্রি।